খবর বাংলা। এখন দেখে নেওয়া যাক খবর বাংলার সারাদিনের খবরগুলি এক নজরে। আসানসোলে ভারতীয় জনতা পার্টির সাংবাদিক সম্মেলন। দক্ষিণ চব্বিশ পরগনায় বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা। রানীগঞ্জের রাম মন্দির উদ্বোধনে আমন্ত্রণ। দক্ষিণ চব্বিশ পরগনার প্রশাসনের সঙ্গে বচসায় ব্যবসায়ীরা। রানীগঞ্জের তিরাট পঞ্চায়েত অফিস ঘেরাও। রানীগঞ্জের সোনার দোকানে চুরির ঘটনা। আসানসোলে ভুনিয়া সম্প্রদায়ের স্বাভিমান মিছিল। ভোজনালয়, শিয়ারশোল রাজবাড়ি, রানীগঞ্জ। মোবাইল নাম্বার 9475505861। ভারতীয় জনতা পার্টির তরফে আজ আসানসোলে শীতলা এলাকায় বিজেপির জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন বিজেপি জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি, আসানসোল পৌর কর্পোরেশনের বিরোধী দলীয় নেতা চৈতালি তিওয়ারি, বিজেপি কাউন্সিলর ইন্দ্রাণী আচার্য প্রমুখ। এখানে সাংবাদিকরা বিজেপি নেতারা জানান, আসানসোল পৌর কর্পোরেশনের যাবতীয় দুর্নীতি এবং পৌর কর্পোরেশনের এলাকার মানুষকে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করার বিরুদ্ধে 28শে ডিসেম্বর বিজেপি বিক্ষোভ করবে। বিজেপি নেতা ও জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায় জানান, আজকে বিশেষভাবে এই প্রেস কনফারেন্সকে ডাকা হয়েছে। তার মূল উদ্দেশ্য হচ্ছে যে আগামী যে ভারতীয় জনতা পার্টির কার্যক্রম আছে সেই কার্যক্রমগুলোকে সুচারুরূপে পরিচালিত করার জন্য। আমরা জানি ইতিমধ্যেই যে আমাদের বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন পর্যায়ে আমরা মানুষের যে দাবি দাবা আছে সেগুলোকে রাস্তায় তুলে ধরেছি। আমরা ইলেকট্রিকের চরম মূল্য বৃদ্ধি, দুর্নীতি সেই বিষয়টা তুলে ধরেছি। এর আগে কর্পোরেশনের দুর্নীতি সেটাকে আমরা তুলে ধরেছি এবং একের পর এক হোর্ডিং নিয়ে, জল নিয়ে, রাস্তা সংস্কার নিয়ে এবং ইলেকট্রিসিটি সাপ্লাই নিয়ে, তার সাথে সাথে মানুষের সাথে যে দ্বিচারিতা করা হচ্ছে, অর্থাৎ কর্পোরেশনের মাধ্যমে একদম আইডেন্টিফাই করা হচ্ছে তোরা বিজেপি করিস, তোদেরকে এই কাজটা করতে দেবো। এবং কতটা নিম্নমানের চিন্তাধারা যে আমাদের বিরোধী দলনেত্রী যিনি আছেন কর্পোরেশনে, তার একটা রুম প্রাপ্য, সেই রুমটা পর্যন্ত এখনো অবধি মাননীয় মেয়র, মাননীয় যিনি চেয়ারম্যান আছেন তারা অ্যালট করতে পারেন। এটা দুঃখের বিষয়, লজ্জার বিষয়। আপনাদেরই সাথে লড়াই দিচ্ছেন ভারতীয় জনতা পার্টির কাউন্সিলর, লিডার অফ অপোজিশন আছেন আমাদের, ওনাকে আমরা স্বীকৃতি দিয়েছি এবং ওনার যে রুম একটা অ্যালট এর আগেও ছিল, তখনও লিডার অফ অপোজিশনের রুম অ্যালট ছিল। যিনি কর্পোরেশনে যেতেন, আমাদের লোকজন যারা ছিলেন কর্পোরেশন সবাই সুবিধা অসুবিধার জন্য পৌঁছাতেন, তার যে রুম অ্যালট করা সেটা অবধি আপনারা করেননি। অর্থাৎ আগামী দিন শুধু সেটা আন্দোলনের মুখ্য বিষয় নয়, মুখ্য বিষয় হচ্ছে এটা যে আজকে কর্পোরেশনে যারা বড় চেয়ারম্যান আছেন বা চেয়ারম্যান আছেন বা কাউন্সিলর যারা আছেন, তারা যে দুর্নীতি করে যাচ্ছেন, একের পর এক দুর্নীতি ধরা পড়ছে। কুলটিতে রেশনের দুর্নীতি, রেশন ডিলার ছিলেন কাউন্সিলর একজন, তার ওখানে কি হলো ইনভেস্টিগেশন সেটার ডিটেল পাওয়া গেল না। 72 লক্ষ টাকা, 72 কোটি টাকার একটা অ্যামাউন্ট ছিল, 87 ল্যাক্সের, সেই অ্যামাউন্টের যে দুর্নীতি হয়েছিল তার একটা সিঙ্গেল এফআইআর হলো না, তার তদন্ত হলো না। এবং যে নিয়োগ হয়েছে কর্পোরেশনে তাতে যে দুর্নীতি হয়েছে, এই রিসেন্টলি হোর্ডিং নিয়ে যে বিষয়গুলো আমরা তুলে ধরেছি, মাননীয় আমাদের যিনি রাজ্য নেতা আছেন জিতেন্দ্র তিওয়ারিজি, উনি আসানসোলকে সিটি অফ ব্রাদারহুড নামকরণ করেছেন, নামকরণ নিয়ে দুর্নীতি করেছেন এখানে। মানে এই যে দ্বিচারিতার রাজনীতি, পুরো বৈষম্য তৈরি করার যে একটা পরিকল্পনা মাফিক কার্যকলাপ চলছে, তার প্রতিবাদে আমাদের আগামী 28 তারিখ কর্পোরেশনের সামনে অবস্থান বিক্ষোভ আছে। ওখানে আমাদের কাউন্সিলর সহ সর্বস্তরের যারা কার্যকর্তা আছেন, যুব মোর্চা, মহিলা মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা, আমাদের যে 7টি মূল মোর্চা আছেন, মাইনরিটি মোর্চা, প্রত্যেকে আমরা ওখানে উপস্থিত থেকে সেদিনকে কর্পোরেশনকে একটা বার্তা দিতে চাই যে এই যে জলের দুর্নীতি, কলের দুর্নীতি, রাস্তার দুর্নীতি এবং নদীর ধারের পাশের জায়গাকে ইললিগ্যাল প্লটিং করে নিচ্ছেন, আর তার সম্বন্ধে কর্পোরেশনে কোনো
পদক্ষেপ নেই। এখানে কর্পোরেশনের মেয়রকে দেখা যাচ্ছে রাস্তায় নেমে উনি একদল নামছেন, নেমে বলছেন হকার উচ্ছেদ করব, আরেক দল নেমে বলছেন হকারদের স্বার্থে আমাদের দাঁড়াতে হবে। কী করবেন? আসানসোলবাসীকে তারা কি দিতে চান তার কোনো মাস্টার প্ল্যান এখনো অবধি তারা তৈরি করতে পারেনি। পার্কিং প্লাজাকে বলছেন শপিং কমপ্লেক্স নেব, এবং তৃণমূলের যে পার্টি অফিসগুলো দখল করে রাস্তার ওপর তৈরি করা হয়েছে সেই বিষয়গুলো উচ্ছেদ কবে করবেন? তৃণমূলের তরফ থেকে যে বিভিন্ন এলাকা জুড়ে পার্টি অফিস তৈরি করেছেন, দখলদারি রেখেছেন যেসব জায়গা, সেগুলোর উচ্ছেদ কবে করবে? এই প্রশ্নগুলো আমরা আগামী দিন মাননীয় মেয়রকে, মাননীয় চেয়ারম্যানকে আমরা রাখতে চলেছি। আমাদের যারা কাউন্সিলর আছেন তারা থাকবেন সেদিনকে, তারা এই প্রশ্নগুলো, যেহেতু তাদেরকে প্রশ্ন রাখার জায়গাটুকু দেওয়া হয় না, বাক স্বাধীনতার বড় বড় কথা বলা হয়, কিন্তু আসানসোল কর্পোরেশনের মধ্যে আমাদের কাউন্সিলরদেরকে বাক স্বাধীনতা দেওয়া হয় না, যাতে তারা এই প্রশ্নগুলো তুলে ধরতে পারবেন, সাধারণ মানুষের জন্য আওয়াজ তুলে ধরতে পারবেন। ক্যামেরাম্যান শ্রীকান্তর সাথে লালবাবুর রিপোর্ট, খবর বাংলা, আসানসোল। লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই যেন জেলায় জেলায় বিরোধীদের কণ্ঠরোধের চেষ্টা চলছে। আর তারই হয়তো মাসুল গুনছে কাকদ্বীপের পট্টনায়ক পরিবার। কাকদ্বীপের রামগোপালপুরের পট্টনায়ক পরিবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপি করেছে। এই সন্দেহের বশে ওই পরিবারের বাস্তুতে থাকা লক্ষাধিক টাকার গাছ গায়ের জোরের লোক দিয়ে কেটে বিক্রি করে দিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠল তৃণমূল নেতা তথা কাকদ্বীপের পঞ্চায়েত সমিতির সহসভাপতি সত্যব্রত মাইতি ও স্থানীয় অঞ্চল প্রধান সহ বেশ কিছু দুষ্কৃতীর বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় এলাকায়। পট্টনায়ক পরিবারের মনোরমা পট্টনায়কের অভিযোগ, আজ থেকে 25 বছর আগে ওয়ারিশ সূত্রে কন্যা হিসেবে বাপের সম্পত্তি পেয়ে স্বামী তাপস পট্টনায়ক ও তাদের ছেলেকে নিয়ে এখানে বসবাস শুরু করেন। তাদের নিজস্ব চলাচলের রাস্তার পাশে তাদেরই 25 বছরে দখলাকৃত পৈতৃক জায়গায় ওপর দামি দামি গাছও বসিয়েছিলেন, কিন্তু পরবর্তীকালে জানা যায় তাদের জায়গায় বেশ কিছু অংশ ওয়েস্টেড ল্যান্ড হিসেবে চিহ্নিত হয়েছে। যেহেতু তারা 25 বছর ধরে জায়গাটি দখল করে আছে, সেই সুবাদে দুয়ারে সরকারের রেকর্ড সংশোধন ও তাদের নামে পাট্টার জন্য আবেদন করেছিলেন। ইতিমধ্যে এই এলাকার অঞ্চল প্রধান, বেশ কিছু প্রভাবশালী নেতা ও পঞ্চায়েত সমিতির সহসভাপতি সত্যব্রত মাইতির নেতৃত্বে কাঠ কেনার লোক এনে জোর করে মোটা মোটা গাছগুলো কেটে বিক্রি করে দিয়ে যান। তবে এই বিষয় নিয়ে পঞ্চায়েত সমিতির সহসভাপতি সত্যব্রত মাইতির দাবি, এই ঘটনাটি পুরোটি পারিবারিক গণ্ডগোল। ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে তার নাম জড়ানো হয়েছে। তার নামে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় ঢোলাহাট থানায় সত্যব্রত মাইতি সহ আরও বেশ কিছু জনের নামে অভিযোগ দায়ের করেছেন পট্টনায়ক পরিবার। থানায় যে অভিযোগ করেছে ওই যে তাপস পট্টনায়ক প্লাস এবং ওর স্ত্রী ওই কি রমা পট্টনায়ক, তা আমি জিনিসটা বেশ কয়েকদিন আগে আমাদের ওই কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির আমি সহকারী সভাপতি, তা সে কারণে একটা রেকর্ড নিয়ে হইচই হয়। তা রেকর্ডটা কি না, এই দুয়ারে সরকারে ওদের নাকি পৈতৃক একটা সম্পত্তি আছে, রবীন ভূঁইয়া, এই যে রমা পট্টনায়ক বলছি ওর বোন, তা ওদের একটা নাকি একটা প্রায় 1 একর 30 মতো একটা জায়গা আছে, পুরোটাই ভেস্টেড। দুয়ারে সরকারে নাকি সকলে মিলে ওরা বসে নাকি আবেদন করেছে কে কতটা জায়গা নেবেন এই সমস্ত ব্যাপার নিয়ে। ওতে আমি বিএলআরও সাহেবকে নিয়ে বসি, বিএলআরও সাহেবকে আমি কাছে জানতে চাই যে ব্যাপারটা কী। উনি বললেন যে এখনও কোনো পাট্টা ফাট্টা দেওয়া হয়নি, বের হয়নি। অনলাইনের মাধ্যমে ও একটা রেকর্ড বের করেছে। তা অনলাইনের মাধ্যমে রেকর্ড বের করেছে, কী করে বের করলো, কী ব্যাপার? যদি সে 15 শতক উপর বসে আছে, 27 শতক করলো কী করে? এই নিয়ে অফিসে একটা আলাপ আলোচনা চলছে। ইত বছরে আমার ওই রামগোপালপুর, ওটা আমার গ্রামের বাড়ি। তা ওই গ্রামের বাড়ির আমার বাড়ির পাশেরই ঘটনা। তা একদিন ওদের ভাই বোনেদের মধ্যে বচসাবাদে গণ্ডগোল হয় ওই জায়গা নিয়ে। তা যেহেতু আমার বাড়ির পাশে, তা ওরা ডাকাডাকি করতে আমি ওখানে গেলাম, গিয়ে ওর ভাই বোনকে বুঝিয়ে আমি বলে এলাম যে তোমরা এই জমি জায়গা নিয়ে বিবাদ করো না, কারণ তোমাদের মধ্যে কোনোদিন তো বিবাদ ছিল না। তা আজকের হঠাৎ একটা রেকর্ডকে কেন্দ্র করে এরকম একটা বিবাদ করছো কেন? এটা বিএলআরও অফিসে আমরা কথা বলেছি, বিএলআরও সঠিক সময়ে তোমাদেরকে সব জায়গা ঠিকঠাক করে দেবে। তারপরে কিছু বিরোধী প্লাস কিছু দুষ্কৃতী মানুষ এই সামান্য জিনিসটাকে নিয়ে উস্কে আমার নামে কমপ্লেন করেছে।
আমি একেবারে মানে আমাদের ওদের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক আছে, তা সেই সূত্রে আমি ওই ভাই বোনকে বুঝিয়ে আমি এলাম। তারপরে শুনলাম যে থানায় আমার নামে এবং বেশ কয়েকজনের নামে কমপ্লেন হয়েছে। কমপ্লেনটা কি না কি গাছ কাটা হেনস্থ এই সমস্ত ব্যাপার। তারপরে আমি খোঁজ নিলাম যে গাছ কাটাটা কী ব্যাপার। তারপর রবীন ভূঁইয়াও বলল যে আমি আমার কি দুটো খিরিজ গাছ, ছোটো দুটো খিরিজ গাছ কেটেছি। তা আমি বললাম তোমরা একটা বিতর্ক চলছে, একটা এই নিয়ে একটা জমি জায়গার সম্বন্ধে বিতর্ক চলছে, তোমরা গাছ ফাছ কাটতে গেলে কেন? এই নিয়ে আমি খুব বকাবকি করেছি। তা এটা আমি আইসি সাহেবকেও জানিয়েছি। তা সত্ত্বেও কিছু মানুষের মানে প্ররোচনায় ওরা অভিযোগটা করেছে। এই অভিযোগ সর্বৈব মিথ্যা। তবে প্রশ্ন উঠেছে, বিরোধী দল করার সন্দেহে কি শাসক দলের পক্ষ থেকে কয়েক হাজার টাকার গাছ এইভাবে কেটে নষ্ট করা হলো? অন্যদিকে গাছ কাটার জন্য কেন কোনো পারমিশন নেওয়া হলো না বন দপ্তর থেকে? তবে সবটাই কি রাজনৈতিক হিংসা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? তার তদন্ত শুরু করেছে ধোলাহাট থানার পুলিশ। আরও প্রশ্ন উঠছে, সঠিক তদন্ত কি হবে, নাকি চোখের জলে এইভাবেই দিন কাটাতে হবে পট্টনায়ক পরিবারকে? মানে বারবার বলছে মেরে ফেলবো। ওটা এসে শিলপুতিতে বলে গেছে মানে এর এপার থেকে ওটা তোর, আর এটা হচ্ছে যার জায়গা ছিল তার, কিন্তু নয়। তারপরে এখানে বলছে গাছপালাগুলো যে আছে ওগুলো সব কেটে নিতে বলেছে। মানে ওদের তো তোমার বিরোধী দলের লোক। তারপরে গাদা কেন ধান ঝাড়াঝুনি কেন, ধান সব তুলে নিবি এখান থেকে, তুই আমাদের সঙ্গে পারবি তো? আমাদের সঙ্গে বিজেপি পার্টি করি বলে বলছি ওরা। তাই ওরা নিচে মানে আমি যে এই কথাটা বলছি, এই কথা তোমার বলা মনে ভাবছে আমার তোমার বিজেপি দল করি আমরা। সঙ্গে শতব্রত মাইতি, উত্তম সেনাপতি, তারপর রবীন্দ্র পঞ্চায়েত সমিতির সহসভাপতি শতব্রত মাইতির নির্দেশে সব কিছু হয়েছে। আমার শ্বশুরের জায়গাটা দিয়ে ঘর করে দিয়ে গেছে, আমার জায়গাটা 25-26 বছর হয়ে গেল আজ পর্যন্ত। এখন আমরা এই সময় আমরা সরকার থেকে মানে আবেদন, দুয়ারে সরকার আবেদন করে আমরা পাট্টা পেয়েছি। পাট্টা পাওয়ার পরে যখন আমরা ইয়ে করছি, তখন ওই সত্য সমিতি লোকজন এসে দলবল নিয়ে এসে ওই শিল কেটে দিয়ে গেছে, গাছপালা কেটে নিয়ে গেছে, বলে এই জায়গা তুমি ছাড়ো, সে তোমার শ্বশুর দিয়ে গেছে, তোমার শ্বশুর মরে গেছে, সে কথা ছাড়ো, হ্যাঁ সে কথা বাদ দাও, এরকম ধরনের কথা। কেন এর করছে? হ্যাঁ আমরা হচ্ছে ওই মানে বিজেপি করি, এই সন্দেহের মানে চোখে দেখে বিজেপি করে বলে এই জন্য এই ঘটনা ঘটেছে। সত্যব্রত মাইতি নিজে এসে বলছে, মানে হাঁকারি দিয়ে বলছে এই এখান থেকে ঘেরে দাও, এখান থেকে এটা করো, বেড়া দাও, মুখ তুমি, বিভিন্ন রকমের। আরও দলবল অনেকে ছিল, প্রায় 60-70 জন লোক এসেছিল ওরা। আর থানায় অভিযোগ করেছেন? থানা কালকে বিকালে মানে গেছি, আমি তো বাড়ি পৌঁছি, ওদের হুমকির ভয়ে আমি তো বাড়িতে থেকে চলে গেলাম রাত্রে। কালকে মানে ওই গাছ কাটার ভয়ে মানে সে থাকলে আমাকে হুমকি দিয়েছে। গাছগুলো কারা কাটলো? ওই রবীন্দ্রনাথ ভূঁইয়া আর ওই কী বলে সত্য সমাধি দাঁড়িয়েছিল রবীন্দ্রনাথ ভূঁইয়া, আরও মানে কাঠ ব্যবসায়ী। তো আমি বাড়িতে ছিলাম না, আমার স্ত্রী ছিল, কারাগারে ছিল, সে ঠিক বলতে পারবো। কত গাছ কাটা হয়েছে ওটা? প্রায় আজ মিনিমাম মূল্য মনে হয় প্রায় 50,000 মতো হবে, প্রায় গাছের মূল্য হবে। করে দিয়েছে আজকে ভাই বলে, আমি জায়গা আমার বলে 25-26 বছর হলো আমার ঘর করেছি। আজকে সেই সভাপতি এসে বলে সত্যেশ্বর মাইতি বলতেছে যে এটা রবীন্দ্র বলে এখানে সিল মারো, হ্যাঁ কিনা আমাদেরকে সন্দেহ চোখে দেখে, বলে আর এদিকে সিল মারো, এখানে উদ্বাস কি সন্দেহ? ওই মানে বিজেপি করি নাকি, এটা গিয়ে সন্দেহ চোখে দেখে, তোরা ঘৃণার পাত্র হয়ে গেলি, এ করলি, এইসব করে এই সিল মেরে দিয়ে গেলে আগে গাদা খালি করো, নাহলে আমাদের ছেলেবেলে এলে তঞ্চনঞ্চ হয়ে যাবে, আগুন ধরে হয়ে যাবে, কোথায় হুড় হয়ে যাবে। সব গাছ কেটে নিয়ে গেছে? সব গাছ কেটে নিয়ে গেছে, একটা কোনো রাখেনি, আমার সব শেষ করে দিয়েছে, একবার শ্মশান মতন করে দিয়ে গেছে। আবার অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা। অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের অপেক্ষায়। সারা দেশ জুড়ে রাম মন্দির উদ্বোধনের জন্য ব্যাপক প্রচার অভিযান শুরু হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ দেশের প্রতিটি রাজ্যে পুজোর সামগ্রী পাঠিয়ে রাম মন্দির উদ্বোধনী অনুষ্ঠানে সমবেত হওয়ার জন্য সনাতন ধর্মাবলম্বীদের আমন্ত্রণ জানিয়েছে। আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গ পশ্চিম বর্ধমান জেলাতেও সামগ্রী পাঠানো হয়েছে। আগামী 22শে জানুয়ারি 2024 অযোধ্যায় রাম মন্দির দুয়ার উদ্ঘাটন হবে।
তাকে কেন্দ্র করে গোটা দেশ জুড়ে ব্যাপক আয়োজন, নানা কর্মসূচি গ্রহণ করেছে দেশ থেকে নিয়ে রাজ্যে, রাজ্য থেকে নিয়ে জেলা, জেলা থেকে নিয়ে সমস্ত অঞ্চলগুলির মানুষ। তার এই অঙ্গ হিসেবে অযোধ্যা থেকে আসা পুজোর কিছু সামগ্রী যা নগরবাসীর কাছে পৌঁছে যাবে বাড়ি বাড়ি। অযোধ্যায় রাম মন্দির স্থাপিত উপলক্ষে শিল্পাঞ্চল সহ রানীগঞ্জে দেখা গেল বিভিন্ন এলাকায় প্রস্তুতি চলছে 22 জানুয়ারি শ্রীরাম মন্দিরে স্থাপিতের। এদিকে বিশ্ব হিন্দু পরিষদ জেলা সভাপতি মনোজ সারাফ আরও জানান, শুনে নেব বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি কিছু কথা ও পুজো কমিটির কিছু কথা। প্রস্তুতি তার জন্য চলছে। সবাই জানে 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। এটা একটা আমাদের সনাতন সমাজের জন্য একটা গর্বের বিষয়। 492 বছরের লড়াইয়ের পর আমরা জিততে পেরেছি, আর আজকে আমরা এই মন্দির প্রতিষ্ঠিত করছি, সেটা 22 জানুয়ারি 2024-এ। তার জন্যে আমাদের কাছে অযোধ্যা থেকে পূজনীত আচ্ছা যাকে চাল বলেন, হলুদ চাল এসছে, রামলালার ছবি এসছে, নিমন্ত্রণ পত্র এসছে। এই মানে আচ্ছা নিমন্ত্রণ পত্র আর ছবি প্রত্যেক হিন্দু বাড়িতে আমরা দিয়ে আসার চেষ্টা করছি। আশা করি দিয়েও আসবো, পৌঁছে দিব। তাদের কাছে আমাদের একটা আহ্বান থাকবে যে আপনারা যখন আপনার সময় হিসাবে আপনারা যখনই সময় পাবেন একবার নিশ্চয় রাম মন্দিরে দর্শন করে আসুন। তারই অনুষ্ঠানের জন্য আজকে এই পুজো, অক্ষয় পুজো হচ্ছে। আমরা সবাই মিলে এই পুজোটা করেছি। এরপরে 1 তারিখ থেকে এই আমাদের প্রোগ্রামটা আমরা আরম্ভ করব। জয় শ্রীরাম। সেই উপলক্ষে আমরা গির্জাপাড়া হনুমান মন্দিরে পুজো পাঠ করলাম। এই আর রাম মন্দির থেকে যে আমাদের অক্ষর চাল এসছে, সেই চাল কলসে আমরা পুজো করে আজকে সব কিছু রেডি করলাম। 1 তারিখ থেকে আমরা এই নিমন্ত্রণ পত্র প্রতিটা হিন্দু বাড়িতে আমরা দিতে যাব। সবাইকে একটাই আহ্বান জানাবো যে রাম মন্দির যে এত দীর্ঘদিন লড়াইয়ের পর যেটা আমরা আজকে আমাদের হিন্দুত্বে জিত হয়েছে, আপনাদের সবাইকে আহ্বান জানাবো যেন সময় করে একবার হলেও রামলালার মন্দিরে যেন তারা যান অবশ্যই, এটাই আহ্বান জানাবো। আর আজকে আমাদের এইটাই কার্যক্রম ছিল। সমীরের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ। ব্যবসায়ীদের পুনর্বাসন জায়গা নিয়ে পুলিশ প্রশাসনের সঙ্গে বচসা ব্যবসায়ীদের। দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা থানার অধীনে 10 মাইল ব্রিজ হওয়ার সময় ব্যবসায়ীদের কাছ থেকে জায়গা নেয় ন্যাশনাল হাইওয়ে, কিন্তু ব্রিজ হওয়ার পরেও অবশিষ্ট জায়গা ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে ব্যবসা করে খেতে পারে সেই জন্য বহুবার প্রশাসনের দ্বারস্থ হয়, কিন্তু প্রশাসন তাদের পুনর্বাসনের জন্য কর্ণপাত করেনি। তাই ক্ষুদ্র ব্যবসায়ীরা আজ তারা নিজেরাও উদ্যোগে ওই জায়গায় মাপজোপ করতে গেলেই প্রশাসনের সঙ্গে বচসা বাধে। ক্ষুদ্র ব্যবসায়ীদের অভিযোগ, 10 মাইল ব্রিজের পাশে বেঁচে থাকা অবশিষ্ট যে জায়গাটুকু পড়ে রয়েছে সেটা যেমন প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা করে দিচ্ছে না, তেমনি নিজেরা করতে গেলে বাধা দিচ্ছে। তাহলে তারা যাবে কোথায়? মেলা বাজারের মানে দোকানদারদের যারা দীর্ঘদিন ধরে আজকে 2 বছর আমাদের বাজার থেকে অনেক দূরে চলে গেছে, তারা ব্যবসা করতে পারছে না, তাদের জীবিকা হচ্ছে না, তার জীবিকার জন্য তারা বিভিন্ন রকম চেষ্টা করছে, কোনোরকমভাবে তারা স্থায়ী হতে পারছে না। আমরা কোনোরকম চেষ্টা করে তাদেরকে বাজারের মধ্যে, তারা বাকিদিন দোকানদার ছিল, বর্তমান তাদেরকে বাজারে বসিয়ে যাতে তারা ব্যবসা করতে পারে এবং রোজগার করতে পারে, সংসার চালাতে পারে, তার জন্য আমরা অনেক চেষ্টা করে অনেক দিন অনেক বাধা বিপত্তি এড়িয়ে এইমাত্র বসানোর জন্য ব্যবস্থা নিয়েছিলাম। তাতে প্রশাসন থেকে এসে বাধা দিল, কিন্তু আমরা এর আগে অনেকবার প্রশাসনকে জানিয়েছি, ওনারা কোনো ব্যবস্থা নেননি। এখন আপনারা কি চাইছেন? আমরা চাচ্ছি শান্তিভাবে, স্থায়ীভাবে যারা দোকানদাররা পেটে রোজগার করতে পারছে না, সংসার চালাতে পারছে না, তারা যাতে ভালোভাবে এখানে বসে একটা ছোটোখাটো ব্যবসাকে পরিচালনা করে নিজেদের জীবিকাটা অর্জন করতে পারে, সেইটাই আমরা আশঙ্কা করি। কী নিয়ে বলতে, এটা দক্ষিণ শিবরামপুর 10 মাইল ব্যবসায়ী সমিতি, মানে ব্রিজের এই পাটটা, ওপারে ফ্রেজারগঞ্জ, এই ব্রিজ নির্মাণকে কেন্দ্র করে এবং রাস্তার সম্প্রসারণের জন্য আমাদেরকে এনএইচ থেকে নোটিশ দেয় 2021 সালের শেষের দিকে। আমরা সেই মতো কিন্তু অনেকের পাকা বাড়ি, ছাদ ফেলা বাড়ি ছিল, সব ভেঙে নেওয়া হয়েছে। কাজের কোনো অসুবিধা করিনি কোনোদিন, কোনো বিক্ষোভও হয়নি, কোনো ধর্নাও হয়নি। রাস্তার কাজ কমপ্লিট হওয়ার পরে এখন যখন আমরা
নিজেদের আমাদের 170 জন সদস্য তাদেরকে নিয়ে মাপজোগটা করে দেখছি যে সবার জায়গা হচ্ছে কিনা, কারো কম থাকতে পারে, বেশি থাকতে পারে। তো সেইটা মাপজোগ করার জন্য আজকের পুলিশ প্রশাসন থেকে বাধা দিচ্ছে। আমি জানি না, বারবার করে আমরা অফিসারকে অনুরোধ করছি যে স্যার আপনি ভ্যালিড একটা রিজন বলুন, কী কারণে আজকের মাপটা বন্ধ করব। ওনারা কোনো কিছুই বলতে পারছেন না, শুধু বলছেন বন্ধ করো বন্ধ করো, কিন্তু কী জন্য বন্ধ করব তার কোনো রিজন দেখাতে পারছেন না। আমরা কিন্তু নির্বিঘ্নেই পুরো মাপ শেষ করেছি। প্রত্যেকের জায়গা হচ্ছে, আমাদের 170 জনের সবারই জায়গা হচ্ছে, সবাইকে আশ্বস্ত করছি। আর সেই সঙ্গে আজকে থানায় দেখা করতে বলেছি, যাব। কিন্তু এখানে একটা কথা বলার, এর পেছনে আমাদের যেটা যে বাজার কমিটি রয়েছে দক্ষিণ শিবরামপুর 10 মাইল ব্যবসায়ী যে পরিচালন কমিটি, সেই কমিটিকে ভেঙে দেওয়ার একটা চক্রান্ত চলছে পেছন থেকে রাজনৈতিক নেতারা। তার জন্য পুলিশ লেলিয়ে দিয়ে আজকের এই এর আগে কিন্তু 2014 সালে এই বাজারের একটা অংশ এইভাবে রাজনৈতিক মদতে জবরদখল করে বিক্রি বাট্টা করে যে যার মতো করে টাকা লাখ লাখ টাকা লুট করেছে তৃণমূলের নেতারা। তো সেই একই পরিকল্পনায় পুলিশ দিয়ে বাধা দিয়ে এই বাজারটাকে কমিটিটাকে অচল করে পঙ্গু করে এই বাজারগুলো একই রকমভাবে প্রত্যেকের কিন্তু কেনা জায়গা, সেই জায়গাগুলোকে আবার তাদেরকে কিনতে বাধ্য করা হবে বা তাদের পার্টির মদতপুষ্ট কিছু লোকেদেরকে ঢোকানো হবে। এই অভিসন্ধি আমরা হতে দেবো না। তার জন্য আমরা সবাই 170 জন আজকের সমবেত হয়ে নির্বিঘ্নে মাপ শেষ করেছি। আগামী দিনে দোকানঘর নির্মাণ হবে, সব কিছু হবে এবং আবার এই বাজারটা সম্পূর্ণভাবে গড়ে উঠবে। এই জন্য আপনাদের রিপাবলিক বাংলা এবং যেসব মিডিয়া চ্যানেলে এসছে প্রত্যেককে ধন্যবাদ, আমাদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে ওই পুলের কারণে 10 মাইলের যে ব্রিজ হচ্ছে, ন্যাশনাল হাইওয়ে থেকে যে ভেঙে দিয়েছে দুই সাইডে যারা স্থায়ী দোকানদার ছিল, তাদের পুনর্বাসনের প্রশ্নে আমাদের নামখানা থানা পুলিশ আধিকারিক ইতিমধ্যে 9বার আমাদের ডেট দিয়েও কোনোরকম সীমানা আমাদের দেখাতে না পারার কারণে আমাদের বাজার ব্যবসায়ী সমিতি দায়িত্ব নিয়ে আজকে মাপটা করছেন। তাতে মাপের প্রথম থেকেই পুলিশ আধিকারিকরা তাদের কর্তৃপক্ষকে পাঠিয়ে পুলিশ পার লেলিয়ে দিয়ে আমাদের এই মাপটাকে বন্ধ করতে চাইছে। ইতিপূর্বে এই বাজারকে নিয়ে 2013 সালে 2014 সালে আমাদের বাজারের যে সংরক্ষিত জায়গা সেই সংরক্ষিত জায়গাকে ওরা জোর জবরদস্তি করে দখল করেছে এবং ওখানে অনেক লোককে বসিয়ে দিয়েছে, বসিয়ে কংক্রিটে পাকা টাকা করিয়ে সেখানে বসবাস করছে এবং সেখানটা ব্যবসার নাম করে লক্ষ লক্ষ টাকা মুনাফা লুটছে। তা এই যে আমাদের ব্যবসায়ী সমিতি যে এখানে যে এই যে আপনার ন্যাশনাল হাইওয়ের অপোজিটে এখানে 18টা প্রেস ওরা বিক্রি করেছে, যদিও বাজার গৃহীত এলাকার মধ্যে সেখানে ওরা 13,500 টাকায় করে সমস্ত পার হেড লোকেদের কাছ থেকে টাকা নিয়েছেন, নিয়ে গ্রামের জল নিকাশিকে ওরা বিভ্রান্ত করছে, জল নিকাশিকে বন্ধ করেছে। এটা সম্পর্কে আমরা জানতাম, এটা নিয়ে আমরা বাজার কমিটিতে একাধিকবার আলোচনা করেছি, কিন্তু প্রশাসন কর্তৃপক্ষ এই সমস্ত কাজে মদত দিচ্ছে শাসক দলকে এবং তারা এই সমস্ত কাজ করে কোটিপতি হচ্ছে এবং এখানে একটা তোলাবাজির আখড়া তৈরি করতে চেয়েছে। এই হচ্ছে আমাদের কথা। আমরা চাই এই বাজারটা স্থায়ীভাবে পুনর্বাসন হোক এবং আমরা তার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। আমাদের এটা রেজিস্ট্রেশন একটা বাজার কমিটি, এখানে একটা দলমত নির্বিশেষে আমরা কাজ করছি। এখানে সমস্ত দলের লোকেরা, এমনকি তৃণমূলের লোকেরাও আছে, তাদের নেতৃত্বরাও আছে, আমাদের বামপন্থী নেতৃত্বরাও আছে, বিজেপি নেতৃত্বরাও আছে, সবাই সমস্ত দলের নেতৃবৃন্দ নিয়ে আমরা এখানে বাজার পরিচালনা করে থাকি। তারা সত্ত্বেও 14 সালে এরকম রায়ের জোরে ওরা দখল করেছে, আবার দখল করার জন্য চেষ্টা করছে। অরিজিৎ মণ্ডলের রিপোর্ট, খবর বাংলা, দক্ষিণ 24 পরগনা। রানীগঞ্জ ব্লকের তিরাট পঞ্চায়েত অফিস আবারও ঘেরাও করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণ 4-এর বিজেপি অঞ্চল সভাপতি সন্দীপ গোপ ও অন্যান্য নেতৃবৃন্দ সহ দলীয় কর্মী সমর্থকরা। সূত্রের খবর অনুযায়ী জানা যায়, তিরাট গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে গ্রামবাসীরা। ভারী যানবাহন চলার কারণে দুর্বল হয়ে যাচ্ছে রাস্তাঘাট সহ নুনিয়া নদীর সেতুও। তারা আরও জানায়, 100 দিনের কাজের বকেয়া টাকা এখনও পর্যন্ত পায়নি পঞ্চায়েত অফিস থেকে। সরকারি প্রকল্পগুলোর সুযোগ সুবিধা পাচ্ছে না বহু মানুষ। অবৈধভাবে বালি পাচার হচ্ছে। তাই আজকের আসানসোল দক্ষিণ 4-এর অর্থাৎ রানীগঞ্জ ব্লকের তিরাট পঞ্চায়েত অফিসে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এই বিষয়ে স্মারকলিপি প্রদানকারীরা
কি বললেন তা শুনে নেব আমরা। স্টেপ না হয় তাহলে আমরা আগামী জানুয়ারি 24 যে জানুয়ারি আসছে সেই দিনে আমরা ওইখানে অবরোধ করে এবং পুরো এলাকাটাকে স্তব্ধ করে দেবো যাতে ব্রিজটা হয়। আমরা কিন্তু কাউকে দেখবো না, KCL KCCL BCL, আমাদের ব্রিজ চাই। কারণ ওই ব্রিজের মাধ্যমে এই এলাকা টিরাট অঞ্চলে আসা যাওয়া করে, ওই একটা ব্রিজের মাধ্যমে। কেন যেভাবে 40 টন 50 টন বালি এবং কয়লা চলছে, যে কোনো দিন ওই ব্রিজ ডুবে যাবে এবং এই এলাকার পড়াশোনা করা স্কুলের ছাত্রী সাধারণ মানুষ টোটাল রানীগঞ্জ যেতে পারবেন। তাদেরকে মোটামুটি 20-22 কিলোমিটার ঘুরে ঘুরে যেতে হবে, যেটা 5 থেকে 6 কিলোমিটারে যায় সেটা 20 থেকে 22 কিলোমিটার। তাই আমরা জানুয়ারি মাসে এই স্টেপটা নিতে চাই। আমাদের জল এমনই সমস্যা যে পুকুর ঘাটের জল এতই খারাপ যে কিছু বলার নেই। কিন্তু ঘরে ঘরে আমাদের কল দেওয়া হয়েছে, আজ 2-3 বছর হয়ে গেল, কিন্তু জল দেওয়া হয়নি। প্লাস জল এমনকি নদীও এত দূরে আছে যে নদীতে নিয়ে কিছু তো ব্যবস্থা করে রান্নারান্নি এইসব করতে হবে। তো রান্না যে করবে ওই নদীরও জল এত যে নদী থেকে যা বালি উঠিয়ে পরে সব বিক্রি করা হচ্ছে। এমনই অবস্থা হয়ে যাচ্ছে যে নদীতে যা বালিগুলো নিয়ে যায় তারপর তো ওইখানটা হয়ে যায় না, ওইখানে যেয়ে পরে যে বালি মানে জল নিয়ে আসবে সেও মারা যাবে। আমাদের যে বাথানপাড়া, আমাদের চেলত গ্রাম, তো ওইখানের মধ্যে এতই সমস্যা যে একটা ড্রেনও নেই। যার ঘর হচ্ছে তার ঘরের উপরে ঘর আসছে, বাথরুমের উপর বাথরুম আসছে, কিন্তু আমাদের বাথরুম ঘর কোনো কিচ্ছু সুযোগ আর সুবিধা নেই। অনেকে তো ডাস্টবিন থাকে, আমাদের তো সব কিছু একদম মানে কি বলবো, সব কিছু একদম নষ্ট হয়ে গেছে, কোনো কিছু মানে। আর এই প্রধান কিছুই আমাদের ব্যবস্থা মানে দেখছে চোখে, এখানেই তো প্রধান, আমাদের প্রধান আমাদের গ্রামেরই, কিন্তু কোনো সুযোগ সুবিধা দিচ্ছে না। হ্যাঁ দিচ্ছে, যাদের ঘরের ওপর ঘর আসছে তাদের হচ্ছে, কিন্তু আমাদের 100 দিনের যে জব কার্ড হয়েছে আজ 3-4 বছর হয়ে গেল, সেইগুলোও মানে কাজ চলতে গেলেও তো একটু আস্থা থাকে মানুষের যে না কাজ পেলে পয়সা পাওয়া যাবে, সেই কাজগুলো করেছে, কিন্তু কেউ এখনও পর্যন্ত আমাদেরকে টাকা দেয়নি। বছর হয়ে গেল প্রায় পাইপগুলো টাঙ্গাই আছে। আপনারা যদি দেখতে চান তো আপনাদেরকে দেখিয়ে দেবো কি কি আমাদের ব্যবস্থা নেই আর কি কি আছে। যখন পাইপলাইন লাগিয়েছিল তখন কি বলেছিল 1 মাসের মধ্যেই জল আসবে, আজ হয়ে গেল 2 বছর। পঞ্চায়েত প্রধান কি বললেন তা শুনবো। না, পরিষেবা থেকে দেখুন, পরিষেবা থেকে 100 দিনের কাজের পরিষেবা ওনারা জানতে চেয়েছিলেন। 100 দিনের তো আপনারা সবই জানেন, ওনারা আজকে আমাদেরকে ডেপুটেশন দিচ্ছে, আমরা কিন্তু অনেক আগে দিল্লি পৌঁছে গেছি এই 100 দিনের গরিব মানুষের টাকা আদায় করার জন্য। আবাস যোজনা যেটা বললেন আর কি, আমার এখানে 129খানা আবাস যোজনার বাড়ি আমরা কিন্তু অলরেডি করে দিয়েছি। 45টা আবাস যোজনার টাকা আমরা এখনও পাইনি, যেদিনে পেয়ে যাব ওই 45 জনের যে নাম আমাদের আছে, ওখানে ওনারা একজনের নামও উল্লেখ করলেন, রতন ধীবর। আমরাই ওটা সিলেক্ট করেছিলাম, আমরাই এখানে ঠিক করেছিলাম, কিন্তু ওই 45 জনের লিস্টে ওনাদের নাম আছে বলে আমরা পয়সা আসেনি বলে আমরা দিতে পারছি না। এসে গেলে পরে ওদিকে টাকা ওরা পেয়ে যাবে। সমীরের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ। আবারও সোনার দোকানে চুরির ঘটনা। দেওয়ালের ওপরের অংশ ভেঙে চুরি করে দুষ্কৃতীরা। রানীগঞ্জের মহাবীর কলিয়ারি এলাকায় একটি সোনার দোকানের ঘটনা। দোকানের শোকেসে থাকা সোনা, রূপো সাথে নগদ 12,000 টাকা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। রানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে। ঘটনার খবর পেতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার পুলিশ। দোকানের মালিকের নাম পঙ্কজ বর্মা। সকাল 9:30টায় এসে দোকান মালিক পঙ্কজ বর্মা দেখে শোকেসে থাকা প্রায় 500 গ্রাম মতন রূপো, বেশ কিছু সোনা যার বাজার মূল্য প্রায় 20,000 টাকা, তার সাথে নগদ 12,000 টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শুনে নেব দোকান মালিক পঙ্কজ বর্মার কিছু কথা। सुबह 9:30 बजे आए दुकान खोलने के लिए, तो देख रहे हैं कि सारा सामान बिखरा हुआ है, ऊपर टूटा हुआ है। अच्छा, तो फिर घर में फ़ोन किए, घर में फ़ोन करने के बाद थाना गए, थाना में फ़ोन किए, थाना से आदमी आया, देखा उखा, फिर चले। क्या यहाँ से सामान आपका क्या चोरी हुआ ये बताइए। यहाँ मेरे पास जो सामान था ज्वेलरी सब, क्या सामान था? कुछ चांदी का सामान था, कुछ सोना का था। अच्छा, और कुछ लिक्विड कैश था क्या? हाँ, कैश 12,000। 12,000 रुपये कैश था। अच्छा, सोना चांदी का जो सामान मतलब चोरी हुआ, कुल मिला के कितना अमाउंट का होगा? अमाउंट तो नहीं बता सकते, लेकिन 500 ग्राम चांदी होगा। अच्छा। और 2 रिपेयरिंग के लिए आया था पेंडेंट, मतलब मंगलसूत्र। अच्छा, और सोना का सामान वही 2 मंगलसूत्र। कितना कीमत का होगा वो? वो बोला एक तो था 1 ग्राम 400, एक तो था 2.5 ग्राम। मैंने मूल्य कितना होगा, मैंने अगर वैसे कितना रुपया का होगा वो अमाउंट? अमाउंट होगा करीब 20,000। 20,000 का। और चांदी का सामान का अमाउंट? 30,000। हाँ, 30,000। 30,000। पुलिस आई थी घटना से?
क्या लगता है यहाँ पे मतलब यहाँ कोई चोरी किया तो उसमें बताना चाहिए कि क्या लग रहा है चोरी हो गया। সমীরের রিপোর্ট, খবর বাংলা, রানীগঞ্জ। আজ আসানসোল শহরে ভুনিয়া সম্প্রদায়ের পক্ষ থেকে একটি বিশাল মিছিল বের করা হয়। পোলো মাঠ থেকে এই র্যালি শুরু হয়। এর আগে পোলো গ্রাউন্ডে একটি বিশাল জনসভার আয়োজন করা হয়েছিল, যেখানে সেন্টু ভুনিয়া ছাড়াও ভুনিয়া সম্প্রদায়ের অনেক গণ্যমান্য ব্যক্তি এবং অন্যান্য রাজ্যের কয়েকজন প্রাক্তন মন্ত্রীও উপস্থিত ছিলেন। পোলো মাঠ থেকে শুরু হওয়া এই র্যালি জেলা শাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় ভুনিয়া সম্প্রদায়ের হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সাংবাদিকদের সাথে আলাপকালে সেন্টু ভুনিয়া কি বলেছেন শুনে নেওয়া যাক। संस्कृति मिलकर हमको राष्ट्र के प्रति प्रेरित करता है और हम राष्ट्र के लिए मर मिटने के लिए तैयार हो जाते हैं। साथियों, आज हमारे पास बहुत सारी समस्या है। आज जहाँ पर हम लोग खड़े हैं, हमारे जो आदिवासी समाज हैं, हमारे जो भुइयां समाज हैं, जो हमारे परिवार हैं, उनके पास समस्याएं हैं। हम लोगों के बच्चों को पढ़ने के लिए मैं यहाँ की सरकार से निवेदन करना चाहता हूँ कि हमारी विचारधारा, हम लोग किसी भी पार्टी दल में हैं, लेकिन जब समाज की बात आती है, सिंटू भुइयां जी की बात आती है, तो निश्चित तौर पर पूरा समाज एक है। हम लोग को एक रेसिडेंशियल विद्यालय जो इंग्लिश मीडियम से संचालित हो, हमारे बच्चों के लिए यहाँ जरूर होना चाहिए। हमारा गर्व है बाबा साहब भीमराव अम्बेडकर और दशरथ मांझी जी। उनके लिए पार्क का व्यवस्था हो, जहाँ पर हमारा समाज जाकर के जिस तरह से माता सेवरी हो, हीरा भद्री हो, उनकी पूजा नमन करता है, वहाँ पर बैठ के अपनी बातें करे, वहाँ पर बैठ के अपनी योजना बनाए। ऐसी चीज हम लोग को देनी चाहिए। ক্যামেরায় সিকান্দারের সঙ্গে লালবাবুর রিপোর্ট, খবর বাংলা, আসানসোল। जायका रेस्टुरेंट एंड एसी गेस्ट हाउस, ষষ্ঠীগড়িয়া, সিআর রোড, রানীগঞ্জ। যোগাযোগ 9333104206 এবং 9064651542। শিবসে, রাজবাড়ি মোড়, রানীগঞ্জ। ফোন নাম্বার 7679468637 এবং 9434546671। খবর বাংলা, খবরের খবরদারি। শুভরাত্রি।